স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সাথে আছি আমি অনুপম দেব। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ৭১ টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদৌস হোসেন। স্বাগত আপনাকে আমাদের সাথে স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। আমরা শুরুতেই দেখে নিব গতকালের যে প্রধান খবর ছিল সেই প্রধান খবরগুলো। অবরোধের নামে চলমান সহিংসতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠন। সমাবেশ থেকে এসএসসি পরীক্ষা শুরুর আগে হরতাল অবরোধ প্রত্যাহারের দাবি জানানো হয়। এছাড়া রাজনৈতিক সহিংসতায় নিহতদের জন্য বায়তুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজা করেছে ১৪ দল। আগামী ২ তারিখে বাংলাদেশে এসএসসি পরীক্ষা হবে। ১৪ লক্ষ ছাত্রছাত্রীর দিকে তাকিয়ে আপনাকে প্রত্যাহার করতে হবে এই অবরোধ হরতাল। আর যদি না করেন আপনি এমন ভাবে অবরুদ্ধ হবেন, আপনার বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হবে, আপনার পানির লাইন কেটে দেওয়া হবে, আপনার বাড়ির সামনে সমস্ত পোড়া গাড়ি নিয়ে আমার মালিক শ্রমিকরা হাজির হবে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ডক্টর কামাল হোসেন। সন্ধ্যায় গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তিনি মন্তব্য করেন। সুস্থ, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক অবস্থা ফিরে আসুক, এর জন্য আমরা ঐক্যবদ্ধ চেষ্টা আমরা করছি। দেশের ১৬ কোটি মানুষকে সঙ্গে নিয়ে এটা করতে চাই। হরতাল অবরোধে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি অগ্নিদগ্ধদের মানসিক চিকিৎসার প্রয়োজন বলে মনে করেন চিকিৎসকরা। বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৪৮ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সহকারী অধ্যাপক রবিউল হোসাইন। সবচেয়ে বেশি হয় তার মেন্টাল ট্রমা। যখনই তার পেইনটা চলে যায় তখন সে চিন্তা করে যে প্রথম যে আমার অ্যাপিয়ারেন্সটা ঠিক থাকবে কিনা, চেহারাটা ঠিক থাকবে কিনা, আমি সমাজে ঘুরে ফিরে থাকতে পারবো কিনা। আমরা সবাইকে কাউন্সেলিং দেওয়ার চেষ্টা করতেছি এবং আমরা কিছু সাইকিয়াট্রিস্ট যারা ওনারা এসে এখানে কাউন্সেলিং দিচ্ছেনও। হরতাল অবরোধ নিষিদ্ধ করতে নতুন আইন করার আগে বিষয়টি নিয়ে চুলচেরা বিশ্লেষণ প্রয়োজন বলে মনে করছেন মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। একটি অবৈধ কর্মকাণ্ড চলছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, সহিংসতা চলছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার হাজারোটা পথ কিন্তু এবং শক্তি কিন্তু রাষ্ট্রের রয়েছে। রাষ্ট্র সেগুলোকে তখন কার্যকর করবে, সেদিকে রাষ্ট্র যাবে। এটার জন্য কেন গণতান্ত্রিক অধিকারকে কেন হরণ করতে হবে? দৈনিক ইত্তেফাকের প্রয়াত সাংবাদিক আক্তারুল আলমের মেয়ে ফাহমিদা আক্তারের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা ফাহমিদাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার মুখে আপনার মরিচের গুঁড়া আছে এবং হাত বাঁধা, পা বাঁধা আর গলায় ওনা দ্বারা পেঁচানো। সারা দেশের বেশ কটি জায়গায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১৮ জন। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মারা গেছেন বাবা, মেয়ে ও রিকশা চালক। ঝিনাইদহ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহেও মারা গেছে আরও ১২ জন। পাকিস্তানের সিন্ধু প্রদেশে শিয়া মসজিদে বোমা হামলায় কমপক্ষে ৪৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৫৫ জন। পাকিস্তান তালেবানের সাথে সম্পর্কিত জুন্দাল্লাহ নামের একটি জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেছে। বঙ্গবন্ধু গোল্ড কাপে বি গ্রুপের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ৩-২ গোলে হারিয়েছে থাইল্যান্ড। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে থাইল্যান্ড। বিরতি থেকে ফিরে সমতায় ফেরে সিঙ্গাপুর। তবে ৮০ মিনিটে অধিনায়ক পাকর্নের গোলে জয় নিশ্চিত করে থাইল্যান্ড। কায়কবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইশতিয়াক ভাই, আমাদের তো দেখছি আমরা গত প্রায় জানুয়ারি মাসের শুরু থেকে আমরা দেখছি যে হরতাল অবরোধ এগুলোই আসলে একটি বড় একটি ৫ তারিখ থেকে বড় একটি অংশ জুড়ে এই সংবাদের হরতাল অবরোধ এবং যে সহিংসতা চলছে, বার্ন ইউনিটে দগ্ধ যারা আছেন, তারা ভর্তি আছেন, তারা মারা যাচ্ছেন, এইসব খবরই আসলে আমরা প্রধান শিরোনাম জুড়ে থাকতে দেখেছি। আজকেও নতুন করে আবার হরতাল ঘোষণা করা হলো। তবে সেই সংবাদে যাওয়ার আগে আরেকটি সংবাদে আমরা একটু যদি চোখ ফেরাই, সেটি হচ্ছে দৈনিক ইত্তেফাকের প্রয়াত সাংবাদিক আক্তারুল আলমের মেয়ে ফাহমিদা আক্তারের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তাকে এটি হত্যাকাণ্ড ছিল। এবং আমরা যতদূর জানি যে আপনিও সেখানে উপস্থিত ছিলেন এবং আপনার বন্ধুর মেয়ে তিনি। এর আগেও আমরা দেখেছি যে এই ধরনের বিভিন্ন হত্যাকাণ্ড ঘটছে এবং কোনো কিছুরই শেষ পর্যন্ত ক্লু পাওয়া যাচ্ছে না। আমরা যদি সর্বশেষ জানি সাগররুনির যে ঘটনা, সেই ঘটনায় আপনিও যে আন্দোলন হয়েছিল সাংবাদিকদের, সেটির সাথে জড়িত ছিলেন। এখনো পর্যন্ত কিন্তু সেটির কোনো ক্লু পাওয়া যায়নি। না, সবগুলোর ক্লু পাওয়া যায় না তা নয়। প্রথমত বলে নেই যে আজকে যে খবরটি আপনি দিলেন এটা আমার জন্য খুব ব্যক্তিগতভাবে খুব একটি দুঃখের খবর। আক্তারুল আলম আমার সিনিয়র সাংবাদিক, আমি তাকে খুব ভালো করে চিনতাম এবং তার বড় ছেলে আমার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করেছি। সেই সুবাদে আমার সেই বাসায় যাতায়াত ছিল এবং যিনি আজকে মারা গেছেন ফাহমিদা আক্তার বিথুন, তাকে আমি চিনতাম সে অনেক আগে থেকে এবং একটা খুব সম্ভ্রান্ত পরিবার তারা। উনি সম্পাদক ছিলেন, একই সাথে বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। যিনি মারা গিয়েছেন তিনি
আইন পেশায় জড়িত ছিলেন এবং তার স্বামী বাহরাইনে একটি বিদেশি কোম্পানিতে চাকরি করে এবং তার একমাত্র সন্তান আমেরিকাতে লেখাপড়া করে। উনি এই বাসাটায় একা থাকতেন। এটা খুবই একটা মানে অন্যরকম বিষয় যে এই বয়সের একজন মানুষ প্রায় 47 বছর বয়স একা থাকতেন। আমি খবরটা পেয়ে ছুটে গিয়েছি এবং যেটা পুলিশের কাছ থেকে আমার যেটা জানা যে বডিটা ততক্ষণে ডিকম্পোজড হয়ে গেছে, 24 ঘন্টার বেশি হয়ে গেছে। তারা কিন্তু বাসা থেকে কিছু নেয়নি, ধারণা করা হচ্ছে কয়েকজন খুনি ছিল, তারা বাসা থেকে কিছু নেয়নি, তবে কাগজপত্র খুব তছনছ করেছে এবং একটি মাত্র মোবাইল খোয়া গেছে, মিথুনের পার্সোনাল মোবাইলটি খোয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে যে হয়তো মামলা সংক্রান্ত কোনো বিষয় হতে পারে যেখানে তাদের একটা খুব ডকুমেন্ট খুব প্রয়োজনীয় ছিল। সাগরণী হত্যার বিচার হয়নি, কিন্তু আমরা দেখলাম যে আফতাব আহমেদের কথা আপনি জানেন, ফটো সাংবাদিক, সেটাও রামপুরার ঘটনা, সেটা কিন্তু খুব দ্রুতই ধরা পড়েছে যে কারা করেছে। এর বাইরে আরও কয়েকটি ঘটনা দেখেছি, দুর্ভাগ্যক্রমে সাগরণীটা আমরা আজও পাইনি, কিন্তু এই হত্যাকাণ্ডটা আমরা আশা করব যে পুলিশ খুব দ্রুততার সাথে। এবং এখানে একটি বড় বিষয় সেটা হলো যে দেখেন দারোয়ান তিনি বলছেন তিনি কাউকে দেখেন নাই, কিন্তু সেখানে লোক ছিল, সেটা প্রমাণও পাওয়া গেছে, সিগারেটের অংশ পাওয়া গেছে। তাহলে আমার কাছে যেটা মনে হয়, আমরা সাগরণীর সময় আমরা দেখেছিলাম, আমরা তখন রিপোর্টও করতে গিয়ে, যে বাসায় যারা দারোয়ান থাকে বা সিকিউরিটি গার্ড থাকে এদের একটা বড় ভূমিকা, যে বিল্ডিংয়ে কে আসছে কে যাচ্ছে এবং সেটা মনিটর করা। তিনি বলছেন তিনি কাউকে দেখেন নাই, তাহলে তিনি কোথায় ছিলেন? এইটা প্রশ্নটা কিন্তু একটা বড় আকার ধারণ করেছে এবং এইটার মাধ্যমে আমি আপনার মাধ্যমে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাধ্যমে সবাইকে বার্তা দিতে চাই যে সবাই একটু নিজেদের গেটের দিকে খেয়াল রাখুন, কে ঢুকছে কে বের হচ্ছে। যে কারো ব্যক্তিগত শত্রু, কিন্তু দেশের পরিস্থিতিটা এখন ভালো নয়, এই সুযোগটা কিন্তু, কারণ পুলিশ খুবই আদারওয়াইজ ইনভলভ এই নাশকতা ঠেকাতে, সেই সময় কিন্তু ব্যক্তিগত শত্রুতা চরিতার্থ করার একটা বড় সুযোগ যে কেউ নিতে পারে। রাজা ভাই ভালো করেছেন এই ইস্যুটা তুলে, আমি এই প্রশ্নটাই আসলে করতে চাচ্ছিলাম, কারণ এর আগে আমরা দেখেছি বেশ কয়েকটি পত্রপত্রিকায় এই ধরনের রিপোর্ট এসেছে যে যারা আন্দোলন করছেন এখন 20 দলীয় জোট, তাদের এক ধরনের কৌশল আছে যে টানা যে অবরোধ চলছে বা হরতাল কর্মসূচি চলছে, এর ফলে কিন্তু পুলিশকেও টানা রাজপথে থাকতে হচ্ছে এবং আমরা জানি যে 24 ঘন্টার মধ্যে প্রায় 18-19 ঘন্টা করে এক একজনকে ডিউটি করতে হচ্ছে একটা কৌশল নিয়ে। হ্যাঁ, তাদেরকে ক্লান্ত করতে করতে এক সময় হয়তো যখন সেই পুলিশ ফোর্স আর রাস্তায় দাঁড়াতে পারবে না, তখন হয়তো তারা সেই চূড়ান্ত আন্দোলনের ডাক দিবেন। সেই সুযোগে আসলে তাদের যে নিয়মিত যে কার্যক্রম, অর্থাৎ সন্ত্রাস প্রতিরোধ করা, ডাকাতি, চুরি, এইসব যে নর্মাল যে অ্যানোমালিজ আছে সেগুলো প্রতিরোধ করা, সেই প্রতিরোধ ব্যবস্থাটা কি ভেঙে পড়তে পারে? না, ভেঙে পড়তে পারে তো, কারণ হলো যে এই সুযোগটা তো যে কেউ নিতে পারে যে কোনো সময়, মানে চুরি ডাকাতি ছিনতাই। তবে একটা জিনিস দেখেন, চুরি ডাকাতি ছিনতাই কিন্তু কমেছে গত একটি মাসের। কারণটা হলো এই যারা অবরোধ ডেকেছে তারা কিন্তু আউটসোর্সিং করেছে, এই চুরি ডাকাতি করে যারা করে তাদেরকেই অল্প কিছু টাকা দিয়ে তাদেরকে দিয়ে পেট্রোল বোমা তুলে দিচ্ছে। এরা সব ইনসেন্সিবল মানুষ, তারা জানেও না তারা কি করছে, তারা কাকে খুন করছে, বলে দিচ্ছে বাসে মেরে আসো, তারা বলে দিচ্ছে সিএনজিতে মেরে আসো, তারা মেরে আসছে, তারা জানেও না কোন মানুষরা, তারা হয়তো তাদের আপনজনদেরকেই মেরে ফেলতে পারে, এমন একটা অবস্থা। ফলে নিতান্ত অভাবী, মাদকাসক্ত, চুরি ডাকাতি ছিনতাইয়ের সাথে যারা জড়িত এরা এখন নেমে পড়েছে মানুষ হত্যার, এই যে পেট্রোল বোমাতে মানুষ হত্যা, সেইটা কিন্তু আবার একটা নতুন দিক। চুরি ডাকাতি কিন্তু কম্পারেটিভলি অনেক কম, কারণ চুরি ডাকাতি যারা করতো তারা এখন ব্যবহৃত হচ্ছে এইসব কাজে। আরেকটা রেজা ভাই, আমরা বিভিন্ন পত্রিকায় দেখছি যে সবাই যে সংলাপের কথা বলছিলেন গত 5 জানুয়ারি নির্বাচনের আগে থেকেই, যে দুই দলকে সংলাপে বসা উচিত, এবং এইবার 5 জানুয়ারি থেকেও আমরা দেখছি যে অনেকেই সংলাপের কথা বলছেন, কিন্তু সংলাপের কোনো আলামত কিন্তু দেখা যাচ্ছে না, এবং অনেকেই বলছেন যে সংলাপে নয়, শেষ পর্যন্ত হয়তো শক্তিতেই সমাধান হবে। সংলাপের কোনো আলামত কি দেখতে পাচ্ছেন আপনি? সংলাপ যদি হতো তাহলে তো আগেই হতো, কিন্তু সংলাপের কোনো আলামত দেখতে পাচ্ছি না। তাছাড়া কি আছে? এই ইস্যু তো একই রয়েছে। তাছাড়া বেশ কিছু আপনি দেখেন যে বেশ কিছু কিন্তু অমীমাংসিত ইস্যু রয়ে গেছে সংলাপ হওয়ার ক্ষেত্রে। বিএনপির দিক থেকেও রয়ে গেছে যে তারা তো যে সমস্ত দাবি করে সরকার সেই জায়গাগুলোতে নেই, তত্ত্বাবধায়ক সরকার। এখন তারা ইমাজউদ্দিন সাহেব একটা প্রস্তাব দিয়েছেন যে জাতীয় সরকার, তো 5 জানুয়ারি নির্বাচনের আগে শেখ হাসিনা টেলিফোনে যে প্রস্তাবটা করেছিলেন সেটা কি ছিল? সেটা তো সর্বদলীয় সরকারের প্রস্তাবই ছিল, তখন আপনারা মানেননি, এখন বলছেন যে একটা সর্বদলীয় করতে হবে। তারা কিন্তু 1 বছর পর ফর্মুলা কিন্তু চেঞ্জ হয়েছে। আবার হলো ধরেন যারা বলছে যে সংলাপ করতে হবে সরকারের দিক থেকেও তো চাওয়ার কিছু আছে, কয়েকটা বিষয় তো
অমীমাংসিত রয়ে গেছে। একটা হলো যুদ্ধাপরাধের বিচার এবং সেটার সেই ক্ষেত্রে বিএনপির ভূমিকা। বিএনপি বলতে পারে আমরা তো বলেছি স্বচ্ছ বিচারে, কিন্তু বিএনপি কিন্তু কখনো তার নিজের অবস্থানটা স্বচ্ছ করেনি যে এই বিচারের প্রশ্নে। বরং আমরা দেখেছি যে 20 দলে জোটে থেকে জামাত একের পর এক হরতাল দিয়েছে, অবরোধ দিয়েছে, এবং জামাতের যে আন্দোলনের কৌশল, পেট্রোল বোমা মেরে, সহিংসতা করে, রাজপথে জ্বালাও পোড়াও করে, রেল লাইন তুলে ফেলে যে আন্দোলন, সেটাই কপি করছে কিন্তু বিএনপি। আরেকটা হলো আপনি 71-এর প্রশ্নটা রয়ে গেছে, 75-এর প্রশ্ন রয়ে গেছে, যেখানে আওয়ামী লীগের একটি বড়। এর বাইরে 21শে আগস্টের গ্রেনেড হামলা, কিবরিয়া হত্যা মামলা, আহসানুল্লাহ হত্যা মামলা, মঞ্জুরুল ইমাম হত্যা, যে কয়টা গ্রেনেড হামলা হয়েছে, আপনার কি মনে হয় যে এই ইস্যুগুলো মীমাংসা ছাড়া আওয়ামী লীগের পক্ষে বিএনপির সাথে বড় ধরনের সংলাপে বসা সম্ভব? কিন্তু তারপরও মানুষ প্রত্যাশা করে যে একটা সংলাপ হবে দেশের বৃহত্তর স্বার্থে, অন্তত এই অবস্থাটা নিরসন হবে। কিন্তু 14 লাখ 15 লাখ এসএসসি পরীক্ষার্থী, তাদের চাইতে কি আর কোনো বড় স্বার্থ থাকতে পারে? সেটাও তো তারা দেখলো না, হরতাল ডেকে দিল। সুতরাং কোনো স্বার্থই, দেশের কোনো স্বার্থই আসলে এদেরকে আর সংলাপে বসাতে পারবে না। এখন সরকারের কাছে চাওয়া তারা কিভাবে এটা সমাধান করে। আচ্ছা ভাই, এই বিষয়ে আমরা আরো আলোচনা করবো। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, নিচে 40 সেকেন্ডের একটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন বাংলাদেশ এখন। আমাদের সাথে এরই মধ্যে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ফেরদৌস হোসেন স্যার। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। আমরা বিরতির আগে রেজা ভাইয়ের সাথে কথা বলছিলাম, এবং ঠিক বিরতিতে যাওয়ার আগেই আমাদের সামনে একটি প্রশ্ন এসেছিল যে যেই টানা অবরোধ এবং হরতাল চলছে, এই অবরোধ হরতাল এবং যেই ক্ষমতার কারণে হরতাল অবরোধ ডাকা হচ্ছে, সেই ক্ষমতা কি আসলে যে 15 লাখ শিক্ষার্থী তাদের চেয়েও বড়? আসলে বিষয়টি আমার মনে হয় পিসমিল হিসেবে দেখার কোনো সুযোগ নাই। এটাকে সার্বিক একটা রাজনৈতিক সংকট হিসেবে দেখার বিষয় আছে বলে আমি মনে করি। আপনি লক্ষ্য করেন যে আজকে আমি আপনাকে দেখাচ্ছি যে ডেইলি স্টার একটা অনলাইন পোল, সেখানে ওদের প্রশ্নটা ছিল এরকম: ডু ইউ থিঙ্ক ইট ওয়াজ জাস্টিফাইড for the Information Minister Hassanul Haqqinu to say that the political impasse in the country would be resolved on the streets, not at a table? ওনার এই বক্তব্যে ইয়েস বলেছে 14%, নো বলেছে 86%। এটা আজকের ডেইলি স্টারের অনলাইন পোল। এবং আজকে আরও কতগুলো তথ্য আছে, যেমন হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি অনশন করেছিলেন, তিনিও আলোচনায় পক্ষে কথা বলেছেন। জাতিসংঘের পক্ষ থেকে একটা বিবৃতি বা বক্তব্য এসছে, বিবৃতি ঠিক না, সেখানেও মূলত এই রাজনৈতিক এই পরিস্থিতি নিয়ে, অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এবং এর আগে জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকেও একটা বিবৃতি দেওয়া হয়েছিল, এবং সেখানে কিন্তু আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানের কথা বলা হয়েছিল। ব্রিটিশ হাউস অব কমন্স থেকেও আপনি জানেন যে এরকম একটা বক্তব্য এসছে, এবং ব্যবসায়ী, তারপরে সুশীল সমাজ এবং অন্যান্য রাজনৈতিক দল, ডক্টর ব্যবসায়ীরা কিন্তু আমি ওই দিন বেগম খালেদা জিয়ার যে অফিস, সেই অফিসের সামনে আমি নিজেই সেখানে ছিলাম, এবং যখন বিজিএম এর এবং অন্যান্য ব্যবসায়ীদের প্রতিনিধি দল গিয়ে দেখা করেন, তারা কিন্তু বের হয়ে এসে সুনির্দিষ্টভাবে বলেছেন যে এমন কোনো কর্মসূচি যাতে না দেওয়া হয় যাতে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ে। এখন কথা হচ্ছে যে এই যে কর্মসূচি, এই কর্মসূচির দুইটা দিক থাকে। একটা হলো যে নিয়মতান্ত্রিক কর্মসূচি, যেমন ধরেন মিছিল, মিটিং, মানববন্ধন এটসেট্রা। এখন আপনি যদি নিয়মতান্ত্রিক কর্মসূচি, যেটা গণতান্ত্রিক অধিকার হিসেবে স্বীকৃত, সংবিধানের